নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আজকে এসেছি আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করার জন্য, বেসিক্যালি একটি গল্প বলার জন্য। 2021 সালের অক্টোবর মাসে এই ট্রেকটা আমরা করেছিলাম জংড়ি টপ এবং তার সঙ্গে আরেকটা অফবিট ট্রেক বলতে পারেন। দীর্ঘ 4 বছর পর আজকে এটা পোস্ট করছি। বর্ধমান থেকে দার্জিলিং মেলে আমরা গেছিলাম এনজিপি। তো 2013 সালে প্রথম আমি এই রুটে যাই, গোয়েচালা ট্রেক করি, কিন্তু সেই সময় এত বর্ষা পেয়েছিলাম। জুলাইয়ে আমরা করেছিলাম ট্রেকটা, তো রেনকোট প্রায় খুলতেই পারিনি। শোখাতে একদিনই টেন্টে থাকতে পেরেছিলাম, তারপর টেন্ট হাউসগুলো আর বৃষ্টিতে পাতাই যায়নি। তো সেই কারণে আবার এই রুটে যাত্রা, এবং এবারের লক্ষ্য শুধুমাত্র জংড়ি অবধি এবং তার সঙ্গে আরেকটা অফবিট লোকেশন। দার্জিলিং মেলে বর্ধমান থেকে আমরা 24 তারিখ রওনা দিয়েছিলাম। 25 তারিখ সকাল 9টায় আমরা এনজিপি পৌঁছাই। প্রায় 1 ঘন্টা লেট ছিল ট্রেন, তাই সময় নষ্ট না করে আমরা সোজা আমাদের যে গাড়ি বলা ছিল সেখানে উঠে পড়ি। এই এনজিপির পার্কিং লট আর যে ফ্লাইওভারটা পার করে এনজিপি স্টেশন থেকে বেরোতে হয়, এটা আমার খুব পছন্দের। এত বিস্তৃত সুন্দর ফ্লাইওভার খুব কম জায়গায় দেখা যায়। তো গাড়িতে রওনা দিয়ে রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সময় নষ্ট করিনি, কারণ ওই সময় G1 সামিট চলছিল বলে রাস্তাঘাটও অনেক দিকে বন্ধ ছিল, তো আমাদেরকে একটু ঘুর পথেই যেতে হয়েছিল। আমরা দুপুর নাগাদ মিরিক পৌঁছাই, 12টা সাড়ে 12টার সময়। মিরিকে একটু রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিই। মিরিক থেকে যখন সুখিয়া পৌঁছাই তখন প্রায় দুপুর 2টো, ওখানেই লাঞ্চ করি। আমাদের 8 জনের টিম ছিল। তো এই টিমে প্রথমবার যারা আমরা গোয়েচালা করেছিলাম সেরকমও 3 জন ছিলাম, আর বাকিরা সবাই নতুন। তো সুখিয়াতে লাঞ্চ করে আমরা আবার সুখিয়া থেকে রওনা দিয়ে জোরথাং হয়ে যখন ইউকসুম পৌঁছাই তখন রাত প্রায় 11টা। রাস্তা এতই খারাপ ছিল, এবং ইউকসুমের সেই 13 সালের ইউকসুম আর এই 2021-এর ইউকসুমের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। তবে এই বাড়িটা অ্যাজ ইট ইজ আছে, যেমন দেখেছিলাম 2013-তে, আজও সেই একই রকম সুন্দর। ওয়েদার পরিষ্কার। আমরা সকালবেলায় এদিক ওদিকে একটু ঘুরে নিয়েছি, কারণ আমাদের প্রথম দিন আমরা ঠিক করেছিলাম সাচেনে ক্যাম্প করব, তাই একটু বেলা করেই বেরিয়েছিলাম। প্রায় 11টা সাড়ে 11টা নাগাদ আমরা ইউকসুম থেকে রওনা দিই সাচেনের উদ্দেশ্যে। ইউকসুমের মনেস্ট্রি খুব সুন্দর। এছাড়াও আরও একটি মনেস্ট্রি আছে, এটা নতুন হয়েছে। পুরনো মনেস্ট্রি আছে, সেটা উল্টো পথে। আর এটা তো জানেনই, এখানে আবার আমাদের বিখ্যাত অভিনেতা ড্যানি টেনজম্পার বাড়ি এই ইউকসুম। এটি সিকিমের পুরাতন রাজধানীও বটে। এই ওয়েস্ট সিকিমের ইউকসুম জায়গাটা খুব নিরিবিলি। 13 সালে তো আরও নিরিবিলি ছিল। রাস্তার ধারের ছোট ছোট কটেজগুলোয় বসে সময় কাটানো অনেক সুন্দর লাগে। তো যেতেই আমরা প্রথম যে কাথক লেককে দেখতে পেয়ে গেছি। তারপর আমরা জঙ্গলের রাস্তা ধরে নিয়েছি। এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে পৌঁছায়নি, কিন্তু ল্যান্ডস্লাইড একটা জোন ছোট্ট পেরিয়ে এই প্রথম ব্রিজ, গোয়েচালা রুটের যে 3টি বিখ্যাত ব্রিজের নাম আমরা শুনতে পাই তার মধ্যে নয়, এটি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারের জাস্ট আগে একটি ব্রিজ। আমরা ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। এখানে কিছুটা সময় কাটিয়ে ফটো সেশন করে আমরা রওনা দিচ্ছি প্রথম দিনের গন্তব্য আমাদের সাচেনের উদ্দেশ্যে। আজ 26শে অক্টোবর। ওয়েদার অসম্ভব সুন্দর, গ্রিনারি শুরু হয়ে গেছে, জঙ্গলের আভাস পাচ্ছি। তো ওই আমাদের আরেক সদস্য অরিন্দম,
আহ, আহ, ওখানে রাজর্ষি আরেক সদস্য, ওই দূরে দেখা যাচ্ছে রাজকে, রাজনারায়ণ। পরবর্তীকালে আরও অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় হবে। সুভাষ আমার আরেক সঙ্গী। তো এই রুটের মেন লাইন, লাইফ লাইন যাকে বলতে পারেন, এই পনিগুলো, এরাই মালপত্র বয়ে নিয়ে যায়, সমস্ত রেশনিং, ক্যাম্প এবং প্রয়োজন হলে আপনার রুকস্যাকটাও এরা বয়ে। তো এদেরকে ছাড়া এই রুটে চলা খুব মুশকিল। আর এই রুটটা কিন্তু ট্রেকার্সের হাইওয়ে বলতে পারেন, প্রচুর ট্রেকার্স যায়। মানে আমাদের মতো অ্যামেচার ট্রেকারদের কাছে গোয়েচালা রুটে ট্রেক করা মানে একটা পালক মাথায় লাগে আর কি। মানে লোককে বলা যায় যে হ্যাঁ আমি ট্রেকিং করেছি, এরকম একটা ব্যাপার আর কি। তো ঘন জঙ্গল, একদম গভীর জঙ্গল। 3টি ব্রিজের যে কথা বলছিলাম, তার প্রথম ব্রিজের কাছে আমরা চলে এসেছি। এই রুটে এই ব্রিজগুলো সবই মোটামুটি সাসপেনশন ব্রিজ, ছোটো বড় মিলিয়ে মোট 3টে ব্রিজ আছে। তো প্রথম ব্রিজ ক্রস করে আমরা চলেছি। পেকচু নদী নিচে দিয়ে বয়ে যাচ্ছে, সুন্দর ঝর্ণা, তার সুন্দর আওয়াজ, সঙ্গে প্রকৃতির যে সুন্দর আওয়াজ সেটাও আমরা পাচ্ছি। খুব সুন্দর, ওয়েদারও খুব সুন্দর ছিল, দারুণ। আমাদের প্রথম দিনের যাত্রাপথ একদম মানে মনের মতো। তো এই পথে যেতে যেতে মাঝে রাস্তায় কিছু টুকটাক খাওয়া দাওয়া, যেগুলো ট্রেক চলতে গেলে করতেই হয়, কখনো বিশ্রাম। আমার আরেক সঙ্গী চিরদীপ, আমার ট্রেক জীবনের প্রত্যেকটা ট্রেকের সঙ্গী চিরদীপ। আজ অব্দি আমি কোনো ট্রেক করিনি যেটা চিরদীপ ছাড়া হয়েছে। তো চিরদীপও যথারীতি 13 সালের গোয়েচালা ট্রেকে আমার সঙ্গে ছিল। তখন যে গাইড ভাইকে আমি পেয়েছিলাম, কাটুক নাম ছিল তার, দুর্ভাগ্যক্রমে এবছর তার খোঁজ করাতে তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্টালি। তো এই রাস্তায় আরেকটা সমস্যা হচ্ছে কি, এই পনিগুলো বা ইয়াকগুলো যখন আপনাকে যায় তাদের জন্য রাস্তা ছাড়তে হয়। আর ট্রেক চলার পথে হাইড্রেটেড থাকা খুব দরকার, তাই সময় সময় জল পান করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজর্ষি বসে জল পান করছে, সুভাষ দাঁড়িয়ে আছে। আমরা দ্বিতীয় ব্রিজের কাছে চলে এসেছি। তো এই দ্বিতীয় ব্রিজ ক্রস করেই আমাদের প্রথম গন্তব্য, আজকের রাত যেখানে কাটাবো, সাচেন পৌঁছে যাবো। ওই রাস্তা উঠে যাচ্ছে, বাঁ দিক দিয়ে দেখা যাচ্ছে, এটাও পেকচু নদীর ওপরই। সবগুলো ব্রিজই পেকচু নদীর ওপর পেরোতে হবে। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে একটু বিশ্রাম নিয়ে নদীর আওয়াজ, জলের আওয়াজ, তার সঙ্গে পাখির আওয়াজ, এগুলোকে বেশ সুন্দরভাবে আত্মস্থ করে বলতে পারা যায়। পথ এগিয়ে চলেছি নিজের মতো করে। তো অক্সিজেনে ভরপুর। রাজ একটু বিশ্রাম নিচ্ছে। আমরা রিন্টু মানে অরিন্দম পথ ওপরে পথ হাঁটা শুরু করেছে। রাস্তা দেখতেই পাচ্ছেন জঙ্গলের ভেতর দিয়ে। কপাল ভালো থাকলে রেড পান্ডা এখানে দেখা যায়, হনুমান তো প্রচুর দেখতে পাবেন, পাখির আওয়াজ, ওই দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। তো সাচেনের মোটামুটি কাছে চলে এসেছি আমরা। রাজর্ষি তাই গতি কমিয়ে ফেলেছে, পৌঁছাবার সময় প্রায় হয়েই এসছে। এই বলতে বলতে আমরা প্রায় সাচেন ক্যাম্পের কাছে পৌঁছে গেলাম। সাচেন ক্যাম্পটার একটা মজা আছে। তো এই ক্যাম্পটার মেন যে ট্রেলটা, তার বাঁ দিকের নিচে হচ্ছে আপনার কিচেন টেন্ট এবং তার সঙ্গে টয়লেট টেন্ট, আর ডান দিকের ওপরে উঠলে পারে ক্যাম্পিং গ্রাউন্ডটা। খুব ছোট ক্যাম্পিং গ্রাউন্ড, খুব বেশি হলে 5-6টা টেন্ট এখানে লাগানো যায়। তো এখানে থাকলে পরে একটা মজা আছে যে খাওয়া দাওয়া করা বা টয়লেট ইউজ করতে গেলে বেশ অনেকটা ওপর নিচে করতে হয়। রাতের বেলা বিশেষ করে হেডল্যাম্প বা টর্চ খুব জরুরি, না হলে নিচে খেতে যাওয়া রাতের বেলা বা টয়লেটে যাওয়া এটা খুব চাপের। কিন্তু
তো সাচেন টেন্টিং গ্রাউন্ডের পাশেও একটা ছোট্ট একটা সেট করা আছে, বর্ষা ফর্ষা হলে বা এমনি সময়ে বিশ্রাম নেওয়া যায়, বা রাতের বেলা আপনি খাবারটাকে নিয়ে এসে ওখানে বসে ডাইনিং করে ওখানে খাওয়া দাওয়া করা যায়। তো সাচেনের রাতের বেলা খাওয়ার আমাদের ছিল এই চিকেন কষা আলু দিয়ে স্যালাড, রুটি। যাই হোক, আজকে 26 তারিখ সাচেনের নাইট স্টে। পরের দিন সকালবেলা 27 অক্টোবর উঠেই যে যার মতো সকালের কাজকর্ম সেরে নিয়ে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব। আজকে আমাদের গন্তব্য সোখা। তো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, বড় বড় গাছ, প্রচুর গাছ, অক্সিজেন ভরপুর। ব্রেকফাস্টে ডিমের অমলেট, ওটস, পায়েস, আপনার বেশ ভালো, বেশ জোরদার ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছি। সাচেন ক্যাম্প হাউস থেকে বেরিয়েই একটা ছোট্ট বসার জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই উপর থেকে ক্যাম্পিং গ্রাউন্ডের ওই কিচেন যে টেন্ট বা এগুলো এখান থেকে দেখা যায়। রাস্তা বেশ স্টিফ এখানটুকু, যদিও সোখা অবধি রাস্তা বেশ ভালোই। সাচেন থেকে বেরিয়ে আবার যখন আপনি টেকচুকে দেখতে পাবেন, এই ব্রিজটি সব থেকে বড় ব্রিজ, 3 নম্বর ব্রিজ। প্রেকচুর ওপর সব থেকে বড় ব্রিজ, এবং এই ব্রিজটা ক্রস করতে কিন্তু বেশ খাটুনি আছে, মানে অনেকখানি পথ আপনাকে নিচে নামিয়ে তারপর আবার চড়াই শুরু হয়। তো দেখতেই পাবেন লংগেস্ট ব্রিজ এই রুটের, সাসপেনশন ব্রিজ এটিও, এবং রাস্তায় বেশ খাড়াই এবং নামার পথটিও বেশ সংকীর্ণ, মানে বেশ দেখে শুনে সাবধানে পা ফেলে এই রুটে যাত্রা করাটাই ভালো। এবং এই রুটে যাত্রা করতে গেলে একটু প্রিপারেশন নেওয়ার দরকার আছে, মানে হঠাৎ করে উঠলাম আর গোয়েচালা রুটে বেরিয়ে পড়লাম, এটা কিন্তু হয় না আর কি। শুধু মানসিক জোর দিয়ে গোয়েচালা কমপ্লিট করতে গেলে শারীরিক খুবই কষ্ট আপনাকে সহ্য করতে হবে, বা আপনি ট্রেক কমপ্লিট করতে পারবেন না। তো আমার পথ আমাদের সবথেকে সিনিয়র মোস্ট মেম্বার প্রশান্ত দা চলেছেন, 60 বয়স, তার সাথে সামনে তন্ময়দা, অনেক মেম্বার। তো প্রশান্ত দা খুব সাবধানে লাঠি নিয়ে দেখে দেখে নামছেন। এই ব্রিজের এই পথে আপনি লোকাল গাইড বা এদের সঙ্গে অনেকের সঙ্গে দেখা হবে, কথা বলবেন। তারা সবাই সাধারণত এই ট্রেকিংয়ের কাজে আপনার সাপোর্টিং স্টাফ বা অন্য কোনো দলের স্টাফ হিসেবেই কাজ করে বেশিরভাগ। খুব একটা, আর কিছু লোক হয়তো পাবেন জঙ্গলে কাঠফাট জোগাড় করার জন্য। তবে প্রচুর ট্রেকার যায় সিজনালি, মানে এত ট্রেকার যায় এই রুটে যে খুব, মানে এক এক সময় পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে যায়। 2 লোকাল দাদা, তাদের সঙ্গে দেখা হলো। এই বৃষ্টি সব থেকে লম্বা, এবং তন্ময়দা বলেছে এই বৃষ্টি পার করার পর নিজে হাতে চা বানিয়ে আমাদেরকে খাওয়াবে। টেকচুর একদম দুধ সাদা জল, অপূর্ব সুন্দর, এত মনোরম, তার আওয়াজ, তার দৃশ্য, তার সঙ্গে চারিদিক সবুজ, পাখির ডাক, একদম মানে জঙ্গলের বুকে দাঁড়িয়ে আছি, পুরো ফিল করা, বুক ভরে নিঃশ্বাস নেওয়া পুরোপুরি অক্সিজেন। এই রাস্তা ধরে এরপরে যে জায়গাটা আমরা পৌঁছাবো, তার আগে ব্রিজটাকে আরেকবার ভালো করে দেখে নেওয়া। বুঝতেই পারছেন কতটা লম্বা ব্রিজ, সব থেকে লংগেস্ট ব্রিজ এই রুটের, এবং সাসপেনশন ব্রিজ। ব্রিজ পার করে আমরা একটু বসে বিশ্রাম নিয়ে তন্ময়দের হাতে বানানো চা খেয়ে তারপর আবার রওনা দেবো। এবং নামাটা যতটাই কষ্টকর ছিল বুঝতেই পারছেন, ততটাই আবার আমাদেরকে হাইট গেইন করতে হবে। ব্রিজের ওপার সবাই পৌঁছে গেছে, আমি পৌঁছাচ্ছি। তন্ময়দা তার চা প্রস্তুতির জন্য রেডি হচ্ছে, চা ফা খাইয়ে
একটু অল্প স্ন্যাক্স বিস্কুট খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিচ্ছি। পথের মাঝে কিছু ফুল ফল যাদেরকে পেয়েছি তাদেরকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো অনেকে এই গোয়েচালা পথে যাওয়ার সময় সাচেনের পর ভাকিমে থাকার কথা ভাবে। একটা সময় বেশ ভালো টেকার্স ভাকিমে থাকার কথা ভাবতো, কিন্তু 13 সালে আমি যখন দেখেছিলাম তখন ভাকিমের টেকার্স শার্টটার মোটামুটি থাকার মতো কন্ডিশন তাও ছিল, কিন্তু 21 সালে যখন যাই তখন একদম ভাকিমের টেকার্স শার্টটা পুরোপুরি প্রায় ধ্বংস হয়ে গেছে। তাই ভাকিমে যদি থাকার কথা ভাবেন তাহলে কিন্তু আগে থেকে খুব ভালোভাবে জেনে নেবেন ব্যাপারটা যে কী কন্ডিশন আছে। তো এই রুটের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জায়গা আমার এই ভাকিমের এই টি হাউসটি। অসাধারণ পজিশনে অবস্থিত ট্রি হাউসটি। আপনি যা পথ পেরিয়ে এলেন, যতগুলো পাহাড় পেরিয়ে এলেন, তাকে এখানে বসে একবার স্মৃতিরোমন্থন করার জায়গা এই ভাকিম। এখানে আপনি বসে গরম গরম নুডলস, ম্যাগি, চা, কফি, ড্রিঙ্কস করতে পারেন এবং তার সাথে ফেলে আসা রাস্তাটাকে একবার মনে মনে পুনরায় কল্পনা করে নেওয়ার, স্মৃতিরোমন্থন করে নেওয়ার একটা জায়গা। টেকচুকে দেখা যাচ্ছে বিউটিফুল পাহাড়ের লেয়ার, এক একটার রং এক এক রকম। আকাশে মেঘ পেতে বেড়াচ্ছে, কুয়াশাও রয়েছে কিছুটা। তো ভাকিম থেকে আমরা আবার রওনা দিলাম। তবে ভাকিম এলে আরেকটা জিনিস মনের মধ্যে আনন্দ হয়, সেটা হচ্ছে এখান থেকে আর সোখা পৌঁছাতে ঘন্টাখানেক সময় লাগে। তো এটাও একটা পরিত্যক্ত ট্রি হাউসই। যাই হোক, আমি কখনোই এই দুবারই গেছি, দুবারে কখনোই ওটাকে দেখিনি, ওটা মানে কখনো চালু অবস্থায় আছে, ওপেন আছে। তো ভাকিম থেকে রওনা দিয়ে আমরা সোখার দিকে এগিয়ে চলেছি। এখান থেকে আর ঘন্টাখানেক লাগবে সোখা পৌঁছাতে। তো আমরা ওই বিকেল সোখা পৌঁছেছিলাম, কারণ ভাকিমে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছিলাম। প্রায় ঘন্টাখানেকের ওপর ভাকিমে আমাদের বিশ্রাম হয়ে গেছিলো। কারণ বলছি, ওই জায়গাটা আমার খুব পছন্দের। ওই জায়গাটা বসলে না আমার আর উঠতে ইচ্ছে করে না। গত বছরের অভিজ্ঞতা থেকে এটা আমার মাথায় ছিল যে ভাকিমে একটা অনেকটা সময় আমি কাটাবো। তো এই বলতে বলতে আমরা সোখা পৌঁছে গেছি। ওই সোখা ক্যাম্পিং গ্রাউন্ডের মেন ক্যাম্পিং গ্রাউন্ডটার পাশেই দাঁড়িয়ে আছি। তো সোখা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্যাম্পিং গ্রাউন্ড হয়, প্রচুর ক্যাম্প এখানে করা যায়, অসংখ্য ক্যাম্পিং গ্রাউন্ড। তার মধ্যে এটা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন। তাছাড়াও অনেক কটেজ আছে, আপনি ইচ্ছা করলে ক্যাম্পে না থেকে কটেজে থাকতে পারেন। গত বছর আমরা প্রচুর বৃষ্টি পেয়েছিলাম। প্রথম দিন যাওয়ার সময় সোখায় ক্যাম্প করেছিলাম, কিন্তু ফেরার সময় আর সেই স্কোপ হয়নি, তো আমরা এটা কটেজেই ছিলাম। তো কটেজটায় 4-5টা রুম ছিল, সুন্দর। সামনে একটা লম্বা টানা বারান্দা দেয়া, সম্ভবত আমার এই ভিডিওতে আছে। তার 4-5টা রুম ছিল। আমরা প্রায় 5-6 জন ছিলাম, সবাই মিলে ওই সব কটা রুমকে দখল করে আর কি সিঙ্গেল বেডরুম এটা মজা নিয়েছিলাম। সোখার ক্যাম্পিং গ্রাউন্ডে পৌঁছে গেছি। আমাদের ক্যাম্প এখানে অলরেডি আমাদের সাপোর্টিং স্টাফেরা লাগিয়ে ফেলেছে। এই দুটি আমাদের ক্যাম্প। তন্ময়দা একটু হেঁটে চলে বেড়াচ্ছে, তো কিচেনের দিকে যাচ্ছে চা খাওয়ার একটা কিছু আর্জি জানাতে। যে যার নিজের ক্যাম্পে মালপত্র রেখে একটু ছাড়িয়ে নিয়ে নিজেদেরকে কোমর ওই টপটা দিয়ে আমরা পরের দিন রওনা দেব। চিরদীপ অলরেডি তার ক্যামেরা নিয়ে লেগে পড়েছে। সোখার এইটা হচ্ছে কি একটা আইকনিক স্পট। আপনারা সোখার ছবি দেখলেই এটাকে দেখে থাকবেন অনেকবার। তো সোখা থেকে যেগুলো দেখা যায়, সোখাতে একটা ছোট্ট পুকুরি আছে, মানে কুণ্ড বা পুকুর যাকে বলে, আর তার সাথে একটা মনিস্ট্রি আছে তার পাশে। দুর্ভাগ্য মনিস্ট্রিটা বন্ধ ছিল, আমরা দেখতে পারিনি। তার বাইরে থেকে 4-5টা ঘুরে আসি। তো প্রথমবারও তাই হয়েছিল, দেখতে পাইনি, এবারও দেখতে পাইনি। খুব ছোট্ট মনিস্ট্রি, ছিমছাম পরিচ্ছন্ন এই মনিস্ট্রি, একদম লেকের পাশেই। ঘোড়াগুলোও তাদের মালিকেরা ছেড়ে দিয়েছে, তারাও একটু বিশ্রাম করছে, নিজেদের মতো খাবার দাবার
খাওয়া, ঘুরে বেড়ানো, নিজেদের মধ্যে একটু খেলা করে নিচ্ছে। আমরাও সেই মুহূর্তে সব দেখে টেকে নিয়ে রাতের খাওয়া দাওয়া করে পরের দিন সকালে আবার সোখা থেকে প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে মাউন্ট পান্ডিম, ওই যে দেখা যাচ্ছে দৃশ্যমান। অসাধারণ ওয়েদার, একদম পরিষ্কার ঝকঝকে। মাউন্ট পান্ডিমকে দেখতে পাচ্ছেন। এই যে বলেছিলাম যে কটেজটায় আমরা ছিলাম গতবার, সোখা থেকে আমরা বেরিয়ে পড়েছি এবং আজকের যাত্রাপথ আমাদের জংড়ির জন্য। টপ থেকে একটু পান্ডিমকে দেখা এবং তারপরের যে পথ, এই পথটা অপূর্ব। পাইন আর রডোডেনড্রনের জঙ্গলের মাঝখান দিয়ে কাঠ পেতে সুন্দর রাস্তা করা আছে, একদম গুহার মতো রডোডেনড্রন আপনাকে ঘিরে থাকবে। যদি মার্চ এপ্রিলে আসা হয় তাহলে একদম মানে রডোডেনড্রনের জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার যে দৃশ্য অপূর্ব। তো এরপরেই যে স্পটটায় আমরা পৌঁছাবো সেটার নাম হচ্ছে ফেদাং। এটা একটা জাংশন পয়েন্টও বলতে পারেন, কারণ ফেদাংয়ে থেকে একটা পথ টুয়ার্ডস জংড়ির দিকে যাচ্ছে আর একটা পথ কোকচুরংয়ের দিকে যাচ্ছে। এটা ছোট্ট ভ্যালি মতো আছে। তো বেসিক্যালি যাওয়ার পথে সবাই জংড়ি হয়ে গোয়েচালা করে যখন ফেরে তখন কোকচুরং থেকে আবার জংড়ি না গিয়ে সোজা এসে ওই রাস্তাটা ধরে ফেদাংয়ের এসে আবার এই সোখার রাস্তায় মিট করে। তো এই যে আমরা ফেদাং পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে যে সোজা গেলে জংড়ি, ডান দিকে গেলে থাংসিং দিকে, মানে কোকচুরং হয়ে থাংসিং যায়। ফেদাং পৌঁছে গেছি। ওয়েদার একটু মুখ ভারী করে ফেলেছে, চারদিক কুয়াশা পুরো। এখানেও একটি ট্রি হাউস আছে, চা, ম্যাগি, কফি এগুলো পাওয়া যায়। তো এরপরের রাস্তাটা কিন্তু যথেষ্ট স্টিফ। এই রাস্তাটা ধরে, এবং স্টিফ শুধু না, একদম বোল্ডার জোন, রাস্তাটা পুরো বোল্ডার। তো এই রাস্তা ধরে গিয়ে এরপরে যে টপটায় আমরা পৌঁছাবো সম্ভবত আমাদের এবারের রুটের সব থেকে উঁচু জায়গাগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে দেওরালি। তো দেওরালি টপের মধ্যেও একটা বসার জায়গা আছে। অনেকে যারা আবার অন্যান্য দিক থেকে ট্রেক করে এসেও এই দেওরালি হয়ে আসা যায়, ধোত্রে হয়ে দেওরালি হয়ে এই রুটে আসার একটা পথ আছে। কারণ আমি এবারে যাওয়ার পথে এরকম একদল ট্রেকার্সে যখন দেখা হয়েছিল যারা ধোত্রে থেকে রওনা দিয়ে এই পথে ব্যাক করছে। তো দেওরালি টপে আমরা চলে এসেছি। প্রবল হাওয়া বইছে, তার সঙ্গে দেখতেই পাচ্ছেন কুয়াশা, ঠান্ডা বেশ প্রবল, সবার গায়ে জ্যাকেট উঠে গেছে। এখানে একটা বসার জায়গাও আছে সুন্দর। এরপরে একটা বেশ অনেকখানি উতরাই আছে, আরামদায়ক উতরাই। এবং উতরাইয়ের পরই আমার আরেকটি পছন্দের জায়গা, ঠিক জংড়ি ঢোকার একটা ল্যাপ আগে একটা সুন্দর লেক আছে, ডান দিকে পড়ে যাওয়ার পথে। লেকটি বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন। লেকে পৌঁছে গেছি, লেকের ধারে। ছোট্ট লেক, পাহাড়ের প্রতিচ্ছবি লেকের ওপরে, তো বুঝতেই পাচ্ছেন সে একটা অসাধারণ দৃশ্য। আমরা লেক পেরিয়ে উল্টো দিকের পাহাড়ে উঠে গেছি, মানে জংড়ি পৌঁছাতে আমরা আর কয়েক মিনিটের পথ দূর থেকে লেকটিকে। আর ওই দেখা যাচ্ছে ফেদাংয়ের টপটা, দেওরালির টপটা। তো এখান থেকে আর কিছুটা গেলেই আমরা জংড়ি পৌঁছে যাব। তো যেহেতু আমরা পথগুলো খুব ছোট ছোট করে নিয়েছিলাম, তাই খুব সাবধানে সন্তর্পণে ছবি তুলতে তুলতে বেশ, মানে দ্বিতীয়বার একই ট্রেক রুটে গেলে তার একটা অন্যরকম মজা আছে। মানে চেনা জিনিস যখনই আপনি আবার, যেটা স্মৃতিতে আপনার কাছে আছে খুব প্রবলভাবে, সেটা যখনই আপনার চোখের সামনে আসে তখন সেটার অনেক গল্প মাথায় মনে পড়ে। তো তার একটা অন্য অনুভূতি আছে। এবং বাকি যারা আপনার সঙ্গে প্রথমবার যায়নি, এই প্রথম যাচ্ছে, তাদেরকে সেই গল্প শেয়ার করা বেশ একটা মজাদার, একটা অন্যরকম অনুভূতি। তো জংড়ি
ক্যাম্প সাইটে আমরা পৌঁছে গেছি। এই যে ডান দিকের হাটটা দেখছেন, এই হাটটাতে আমরা প্রথমবার থাকতে হয়েছিল, যেহেতু জংড়ির ক্যাম্পিং গ্রাউন্ডটা পুরো জলে ভর্তি ছিল। কারণ জংড়ি ক্যাম্পিং গ্রাউন্ডের পাশ দিয়েই একটা ছোট্ট ঝোড়া বয়ে যাচ্ছে, তো একদম প্লাবন হয়ে গেছিলো। তো এই ক্যাম্পটাতে আমরা থেকেছিলাম। আমরা ওইটা কিচেন হিসেবে ব্যবহার হয়, ওখানেই ছিলাম। পাশে একটা ছোট্ট দোকানও আছে, টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। প্রায় 4 বছর পর এই ভিডিওটা পোস্ট করছি আজকের ডেটে। আজ থেকে 10 দিন পর আমার রূপকুণ্ড জুনারগলি ট্রেক আমি 10ই অক্টোবর বেরোবো। তো ফিরে এসে আশা করব যে আপনাদেরকে আবার সেই ট্রেকেরও ভিডিও বা গল্প দেব। ততক্ষণ অবধি অপেক্ষা করুন। আর এই পথ দেখছেন, এইটা জংড়ি টপের দিকে যাওয়া। কাল ভোরবেলায় মানে 4টের মধ্যে রওনা দিয়ে দেবো আমরা জংড়ি টপের দিকে, কারণ সানরাইজটা দেখব। গতবার মিস করেছি, এবছর কোনোভাবেই মিস করতে চাই না। তো আমরা রাতের অন্ধকারের ছবি আপনাদেরকে দেখাতে পারিনি, আমার অত ভালো ইকুইপমেন্ট নেই। তাই সকাল হতে টপ থেকে আপনাদেরকে জংড়ি বেস ক্যাম্পটা দেখালাম, টেন্টিং গ্রাউন্ডটা। তার সাথে অপূর্ব, যা গতবার মিস করেছি তার সমস্ত কিছুকে চোখের সামনে আমাদেরকে দিয়েছে। মন ভরে গেছে। কাঞ্চন, তার সূর্যোদয় এবং অন্যান্য পাহাড়, সমস্ত কিছু একদম মন ভরে। আমরা প্রায় ঘন্টা 2 সময় কাটিয়েছি এখানে। গত বছরে যত মানে দুঃখ ছিল মনে, সব পূর্ণ করে দিয়েছে। অপূর্ব কাঞ্চন, সোনালী কাঞ্চন, তার দৃশ্য, হালকা রাতের বেলা হালকা তুষারপাত, মানে স্নো ফলস, খুব বুঝতেই পারছেন পাউডারের মতো একটা স্তর পড়েছে বসার জায়গা ক্যাম্পের ওপর, গ্রাউন্ডে। পাউডার, একদম সাদা পাউডারের মতো। এখানে এই একটা ব্যাপার আছে, এরা মুরগিগুলোকে প্রচণ্ড ঠান্ডা, তো তাই কেটে ফ্রিজিং করার প্রয়োজন পড়ে না, ঝুলিয়ে রাখে। আপনি ইচ্ছে করলে ওদের কাছ থেকে মুরগি কিনে খাওয়া দাওয়া করতেই পারেন। তো এখানে ব্রেকফাস্ট, জংড়ি টপ থেকে ব্রেকফাস্ট নেমে এসে ব্রেকফাস্ট করে আমরা এবারে আমাদের যে আরেকটা গন্তব্য, যেটার কথা আপনাদেরকে বলছিলাম, যে একটা অফবিট জায়গায় যাবার জন্য আমরা রওনা দিলাম। সেটার নাম হচ্ছে লক্ষ্মীপুকুরি। খুব কম ট্রেকার্সরাই লক্ষ্মীপুকুরি গিয়ে থাকে। আমি আমার সিনিয়র দাদার কাছ থেকে খবর পেয়েছিলাম। তো যেহেতু আমরা এবার জংড়ি অবধি যাব, তাই তার সাথে একটা নতুন কিছু না করলে হয়, এই আশা করে চারিদিকের ম্যাপ দেখে আমরা এই লক্ষ্মীপুকুরির জন্য যাওয়ার কথা ভেবেছিলাম। তো এই পার যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা, যে গাছপালার একদম নেই, শূন্য হয়ে গেছে, ছোট ছোট ঝোপ, ঘাসের রঙও পাল্টে গেছে, মানে অক্সিজেন লেভেল কিন্তু নেমে গেছে। এবার একটু সাবধান হওয়ার সময় হয়ে গেছে। খুব সাবধানে যাতায়াত করা এবং বেশি লাফালাফি না করে একটু অ্যাক্লেম করে নেওয়ার দরকার এই সময়টা। কারণ 12,000 ক্রস করে যাওয়া মানেই কিন্তু আপনার একটা বিপদ জোনে আপনি ঢুকে যাওয়া ট্রেকিংয়ে। তো এই লক্ষ্মীপুকুরির যে পথটা, সত্যি বলতে কি কোনো পথ নেই, কারণ ট্রেকার্সটা যায় না, তাই যেরকম পায়ে হাঁটা যে পথ দেখা যায় সেরকম নেই। তো জংড়ি থেকে যে রাস্তাটা কোকচুরং হয়ে থাংসিং হয়ে গোয়েচালা যাচ্ছে, এই রাস্তাতেই কিছুটা যাওয়ার পর আমরা বাঁদিকে পাহাড়ের ওপর দিয়ে উঠে লক্ষ্মীপুকুরি আমরা পৌঁছে গেছি। বেশ বড় লেক। আর আরও বুঝছিলাম, কারণ আমাদের গাইড যারা সঙ্গে গেছিলো তারাও কিন্তু গোটা রাস্তাটায় যেতে যেতে, মানে ওই কোকচুরংয়ের পথ থেকে যখন ছেড়ে আমরা লক্ষ্মীপুকুরির রাস্তা ধরলাম, বাঁদিকের ওপর দিয়ে ওঠা শুরু করলাম, ওরাও কিন্তু মার্কিং করা শুরু করলাম। কারণ পথ কোনোভাবেই চিহ্নিত নয়, তো একটু মার্কিং না করলে, কারণ ল্যান্ডস্কেপ মোটামুটি একই, রুক্ষ পাথর কিছু চারিদিকে পড়ে আছে আর অল্প অল্প ঝোপঝাড়। এটা যেহেতু লেকের চারপাশটায়, তাও একটু ঝোপ দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাটিতে কিন্তু একদমই ঝোপঝাপ ছিল না। তবে এবং এর সঙ্গে এটাও বলি, এই লেকটার চারপাশটা এত মানে সুন্দরভাবে প্রকৃতি পাহাড় দিয়ে ঘিরে নিয়েছে, মানে দুর্গের মতো, তাই ভেতরটাতে একটু
একটু যেন অক্সিজেন লেভেলটা বেশি কম আছে, মানে খুব বেশি জোরে হাঁটা বা কোনো কিছু করলে কিন্তু একটু চাপ হবে। আর যেহেতু 12,000-এ পৌঁছেই আপনার তার পরের দিনই এটা করছেন, তাই এক ক্লেম করার ততটা সময় হয়নি। আবার একটা দিন কেটে গেলে ঠিক হয়ে যাবে। তো এই দিনটা একটু সাবধানে পা ফেলাই ভালো। লেকটাকে আমরা পুরো চারদিকে প্রদক্ষিণ করছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ওয়েদার একদমই ভালো ছিল না, মেঘ পুরো সম্পূর্ণ। তো চারিপাশের পাহাড়গুলো, মানে তুষার শুভ্র পাহাড়গুলোকে আমরা নজরে আনতে পারিনি। তো তাও একটু আধটু টুকটাক ছেঁড়া মেঘের মাঝখান দিয়ে কখনো কখনো দেখা যাচ্ছিল। আর পরিষ্কার আকাশ থাকলে লেকেতে তার প্রতিচ্ছবি অসাধারণ লাগবে, সেটা বুঝতেই পারছেন। আর লেকের জল, মানে যেহেতু টেকার্স খুব কম আসে, লোকজনও খুব কম আসে, যেটুকু খবর নিয়ে দেখছিলাম যে খুব মুষ্টিমেয় টেকার্স আর লোকাল লোক। ওদের লেক মানেই তো একটা, বুঝতে পারলেন, আমাদের যেমন গঙ্গা স্নান, ওদেরও লেকের সব লেকই ওদের কাছে এরকম পবিত্র, তাই একটু পুজো আচ্ছার জন্য আসে ওরা। লেকের পাড়ে একটা ছোটো মতো ওই মন্দির, মানে ওই আমাদের যেরকম তুলসী মন্দির হয় আর কি, ওরকম একটা মন্দির করা আছে। তার মধ্যেই একটু ওয়েদার ক্লিয়ার হলো, তো একটু আধটু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। গতবারের যে এই রুটে আমরা ট্রেক করেছিলাম 7 দিন, রেনকোট তো খুলতেই পারিনি, ক্যাম্প তো কোথাও করতেও পারিনি। আমার মনে আছে থানসিংয়ে আমরা যখন পৌঁছাই এত বৃষ্টি হচ্ছে, তো ওখান থেকে ওই আমাদের 24 জন জল আরেকটা যেটা ছিল ইন্ডিয়া হাইকের আমাদের সাথে সাথেই যাচ্ছিল, তারা তো ওখান থেকেই ট্রেক ক্যান্সেল করে ফিরলো। আমরা যেহেতু 4 জন ছিলাম বলে এটা ইয়াকের একটা খোঁয়ারের মধ্যে আমাদের আস্তানা করেছিলাম, পলিথিন পেতে তার ওপর বিছানা করে। আর পরের দিন একবারে থামসিং থেকে লামুনেতে যায় অনেকে, লামুনেতে স্টে করে তার পরের দিন সমিতি লেক হয়ে গোয়েচালা করে। গোয়েচালা ফার্স্ট পয়েন্ট ছাড়া আর তো করতে দেয় না, এখন নাকি শুনছি আবার পারমিশন দিচ্ছে, সে সময়ও ছিল না 13 সালে যখন আমি গেছি। তো আমরা ওই থামসিং থেকে একদিনেই গোয়েচালা ফার্স্ট পয়েন্ট করে আবার থামসিং ফিরে এসেছিলাম। তো বেশ কঠিন যাত্রা। আর এই রুটে যদি যাত্রাপথ করেন তাহলে তার জন্য কোনো প্রয়োজন হলে আমাকে কমেন্টে লিখুন, আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। আর এখান থেকে তো কিছু তথ্য পাবেনই। নমস্কার, সকলে ভালো থাকবেন। বছরে অন্তত একটা ট্রেক করুন। আমার কাছে ট্রেকিং মানে হচ্ছে ইয়ারলি সার্ভিসিং। তো এই সার্ভিসিংটা করুন বছরে একবার, ভালো লাগবে। আর একবার এই অভ্যাস রক্তে বাসা বেঁধে ফেললে আপনাকে কিন্তু আটকানো খুব মুশকিল। শেষ করার আগে আবার ধন্যবাদ, ভালো থাকবেন।